এবার যে খবরটির দিকে আমরা নজর রাখব, মানিক সরকার এখন কোথায়? সাদা ধপধপে পাঞ্জাবি পরেন মানিক সরকার। আমরা এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু প্রশ্ন হলো ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এই বন্যা নিঃসন্দেহে অনেক বড় একটা বন্যা এবং রাজ্যের মানুষ জলে ডুবছে। বাড়ি ঘর, এলাকা, পাড়া, মহল্লা সমস্ত কিছু জলের তলায়। এখনো যুদ্ধ বিধ্বস্ত সেই ছবিগুলো বিভিন্ন জায়গা থেকে উঠে আসে। মানিক সরকার, যাকে দেখা যায় যখন কেরালায় বন্যা হয় তিনি সিটি সেন্টারের সামনে দাঁড়ান একটি হাতে ডাব্বা নিয়ে এবং সেখানে ত্রাণ সংগ্রহ করেন, কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে আদৌ করছেন উনি। এবার যে খবরটি দেখবো আমরা, যে কেরালা পাশে দাঁড়াবে তো ত্রিপুরার, কারণ ত্রিপুরার যখন এই সমস্ত পরিস্থিতি চলছে কেরালার তরফ থেকে এমন কোনো ছবি আসেনি। আর কেরালায় যখন বন্যা হয়, কেরালায় যখন কোনো সমস্যা হয়, তখন ত্রিপুরার সাধারণ নাগরিকদের কাছ থেকে ত্রাণ তুলে বামফ্রন্ট তারা কিন্তু পাঠায় কেরালাতে। কিন্তু প্রশ্ন হলো, ত্রিপুরাতে এত বন্যা চলছে, এত কিছু হয়ে গেল, এখনো পর্যন্ত কি কেরালার তরফে কিছু পাঠানো হয়েছে? এত বড় বৈষম্য কেন? রাজ্যের মানুষ শুধু নয়, নেটিজেনরা এটাও প্রশ্ন করছেন যে কেরালার ক্ষেত্রে যদি এক রকমের চিন্তাধারা হয় আর ত্রিপুরার ক্ষেত্রে যদি এক ধরনের চিন্তা হয়, কিভাবে চলবে? বামফ্রন্টকে প্রশ্ন করছে। কেরালায় কি এবার ত্রাণ পাঠাবে ত্রিপুরার জন্য? মানিক সরকার কি ডাব্বা হাতে সিটি সেন্টারের সামনে দাঁড়াবেন? ত্রিপুরার জন্য ডাব্বা নিয়ে মানিক সরকার সিটি সেন্টারের সামনে ত্রাণ তুলবেন? প্রশ্ন করছে। আর প্রশ্নটা এখান থেকে উঠছে, একটা ছবি এবার আপনাদের দেখাবো, যে ছবিটা আজ থেকে বড় জোর কয়েক সপ্তাহ আগে, যেখানে দেখা যাচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ডাব্বা নিয়ে সিটি সেন্টারের সামনে ত্রাণ তুলছেন কেরালার জন্য। দেখুন সেই ছবিটা আমি একবার দেখানোর জন্য বলবো। দেখছেন কেরালায় ওয়ায়নাডে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ডাব্বা নিয়ে ত্রাণ তোলা হচ্ছে, বামফ্রন্ট তুলছে, মানিক সরকারও ছিলেন। কিন্তু এখন কি দাঁড়াবে? দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলছেন, মানিক সরকার রয়েছেন, ডাব্বা নিয়ে র্যালি করছেন। আর এই ডাব্বা এখন কেন নেই? ত্রিপুরাতে এত বন্যা চলছে, তারপরে এই ডাব্বাটা নেই কেন? এই ডাব্বা কি সিটি সেন্টারের আশেপাশের মানুষ কেউ দেখেছেন? আমি আশা করি এখনো কেউ দেখেননি, কিন্তু এই খবরের পরে দেখবেন কিনা সেটাও সন্দেহ আছে। কিন্তু এখন নেই কেন? কেরালার ক্ষেত্রে আপনারা ডাব্বা নিয়ে ত্রাণ তুলতে পারেন, ত্রিপুরার ক্ষেত্রে কেন পারবেন না? কেরালায় তো আপনাদের সরকার আছে, তারপরেও ত্রাণের প্রয়োজন হয়, ত্রিপুরাতে কেন পারছেন না? ত্রিপুরার মানুষরা কি মানুষ নয়? ত্রিপুরার যারা জলে ভেসে যাচ্ছে তারা কি মানুষ নয়? এখন আপনারা ডাব্বা নিয়ে কেন দাঁড়াচ্ছেন না? এই ডাব্বাটা শুধুমাত্র কি কেরালার জন্য? ত্রিপুরার জন্য ডাব্বা নেই? ত্রিপুরার মানুষ কি জলে ভাসে না? ত্রিপুরার বন্যা কি বন্যা নয়? প্রশ্ন করছে সাধারণ মানুষ। আমরা প্রশ্ন করব, আমরাও প্রশ্ন করব। এখন বামফ্রন্ট কোথায়? এখন ধপধপে পাঞ্জাবি পরা মানিক সরকার ডাব্বা নিয়ে কেন দাঁড়াতে পারছেন না? এখন কেন বন্যার জল নেমে যাওয়ার পর ধপধপে পাঞ্জাবি পরে মানিক সরকার বন্যাগ্রস্ত এলাকাগুলো দেখতে যাচ্ছেন? কেন জল থাকতে তিনি বাড়ি থেকে বেরোতে পারলেন না? উদ্ধত্ত নাকি অন্য কিছু? প্রশ্ন করুন। আপনারা দেখছেন র্যালি, এই র্যালিটা কেরালার জন্য ছিল, ত্রিপুরার জন্য না। কিন্তু এই ডাব্বা হাতে র্যালিটা কেরালার জন্য ছিল। এই ডাব্বা নিয়ে দোকানে দোকানে গিয়ে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা তুলেছেন, কেরালার জন্য তুলেছেন। ত্রিপুরাতে যখন এই ত্রাহি ত্রাহি অবস্থা, তখন তারা গায়েব, সম্পূর্ণ গায়েব। তারা দাঁড়াচ্ছেন না, সিটি সেন্টারের সামনে দাঁড়াচ্ছেন না, তারা এইভাবে পয়সা নিচ্ছেন না সাধারণ মানুষের কাছ থেকে। পয়সা নিতে তাদের এখন বাঁধছে, কারণ এটা তো ত্রিপুরা, ত্রিপুরায় তো বন্যা হয়েছে, মানুষ তাদেরকে ভোট দেবে, তারা আশা করেন।
কিভাবে আশা করেন আপনারা? কেরালার জন্য ত্রাণ পাঠাতে পারেন, ডাব্বা হাতে মানিক সরকার স্বয়ং সিটি সেন্টারে দাঁড়িয়ে যেতে পারেন, অথচ ত্রিপুরার ক্ষেত্রে আপনারা দাঁড়াতে পারছেন না। ত্রিপুরার ক্ষেত্রে স্বয়ং মানিক সরকার, ডাব্বা হাতে মানিক সরকার কেন এখন ত্রিপুরায় মানুষের জন্য, বন্যাগ্রস্ত মানুষের জন্য দাঁড়াতে পারছেন না? এই প্রশ্নগুলো কিন্তু করবেন প্রত্যেকে। বিশেষ করে কেরালার ক্ষেত্রে এক ধরনের চিন্তা ভাবনা, আর রাজ্যের ক্ষেত্রে অর্থাৎ ত্রিপুরার ক্ষেত্রে এক ধরনের চিন্তা ভাবনা। আর এই যে বৈষম্য, এই বৈষম্যটা কেন করছেন ত্রিপুরার ক্ষেত্রে মানিক সরকার এবং বামফ্রন্ট, সেটা প্রশ্ন হবে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সমাজকর্মী প্রদীপ্ত দা। প্রদীপ্ত দা, আমরা জানার চেষ্টা করব আপনার কাছ থেকে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে কেরালায় যখন বন্যা হয় তখন এক প্রকার ডাব্বা নিয়ে মানিক সরকার রাস্তায় সিটি সেন্টারের সামনে বামফ্রন্ট তারা দাঁড়িয়ে পড়েন, কিন্তু যখন ত্রিপুরার বন্যা হচ্ছে, ত্রিপুরার ক্ষেত্রে বন্যা পরিস্থিতি, তখন তাদেরকে কেন মাঠে ময়দানে দেখা যাচ্ছে না? কেন এখন ত্রাণ তোলা হচ্ছে না? বা কেরালা কি এখন ত্রিপুরার পাশে দাঁড়াবে ঠিক একইভাবে যেমন ত্রিপুরা দাঁড়ায়, ত্রিপুরার বামফ্রন্ট দাঁড়ায়? আসলে বিষয়টা হচ্ছে রিঅ্যাকশন টাইম। বর্তমানে সিপিএম এর যে অবস্থা আছে, আসলে বিভিন্ন সময় যখন সিপিএম ক্ষমতায় ছিল, মানে বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল, তখন ডিওএফআই এর অ্যাক্টিভিটির উপর নির্ভর করতে এই ধরনের বন্যা ত্রাণে কতটা সক্রিয় তারা হতে পারবে সেটা। এখন ডিওএফআই প্রায় ইনএক্টিভ হয়ে আছে বলে আসলে সমস্যা হচ্ছে এদের এখানেই, মানে রিঅ্যাকশনের টাইম এদের অনেক দেরি হয়ে যায়। কারণ যে বৃদ্ধতন্ত্রের উপর দাঁড়িয়ে আছে সিপিএম বর্তমানে, সেখানে যুব নেতার অভাব এবং সক্রিয় যুব নেতার খুব অভাব আছে এই মুহূর্তে, নানাভাবে কোণঠাসা হয়েছে তারা। সেক্ষেত্রে এদের পক্ষে কি হয় যে কোনো ঘটনায় রিঅ্যাক্ট করতে সময় লেগে যায়, অর্থাৎ 3-4 দিন পরে ওরা রিঅ্যাক্ট করে। কেরালার ক্ষেত্রে যেটা হয়েছে 3-4 দিন পরে রিঅ্যাক্ট করেছে, এখানে হয়তো 3-4 দিন পরে রিঅ্যাক্ট করবে। যেমন এখন হয়তো বেরোবে, হয়তো বন্যা ত্রাণের জন্য বেরোবে, এটাই হচ্ছে যে সমস্যা, সাংগঠনিক সমস্যা এখানে সবচেয়ে বড় ব্যাপার। আর কেরালার জন্য ত্রিপুরা কতটা করবে আর ত্রিপুরার জন্য কেরালা করবে, সেটা অ্যাকচুয়ালি ওয়ান ওয়ে মোশনের মতো আছে। একটা এক সময় পশ্চিমবঙ্গে কিছু কিছু হতো, কিন্তু কেরালা থেকে ত্রিপুরাতে সাহায্য আসবে এরকম সিচুয়েশন আমরা হতে পারে, হয়তো কিছুদিন পরে হয়তো হতে পারে, কিন্তু মানে খুব দ্রুত এই ব্যাপারে কেরালা কোনো কিছু করবে সেটা আমরা আশা করতে পারি না। অতীতেও আমরা সেভাবে দেখিনি। আর এখন আসলে সবটাই নির্ভর করে আসলে সরকারে আসীন থাকে যখন একটি দল, রাজনৈতিক দল, তখন তার অবস্থার সঙ্গে সরকারে আসীন যখন থাকে না তখন তার মধ্যে অনেক তফাৎ হয়ে যায়। কেরালা এখন শিবরাত্রি সন্ধ্যের মতো আছে, কেরালা টিকে আছে এখনো সেখানে সিপিএম তথা বামফ্রন্ট। তো সেজন্য ওরা তো কেরালাকে টিকিয়ে রাখার জন্য, কেরালার স্বার্থের জন্য তাদের যে মানে সক্রিয়তা, সেটা ত্রিপুরার জন্য এই মুহূর্তে কেরালার সক্রিয়তা সেটা আসবে কিনা সন্দেহ। যদি কেরালাতে মানে ত্রিপুরাতে সিপিএম সরকার থাকতো তাহলে কেরালা থেকে সক্রিয়তা অনেক বেশি আসতো। আসল ব্যাপারটা হচ্ছে ক্ষমতার সঙ্গে থাকা এবং না থাকা। যখন সরকারে আসীন থাকে তখন তাদের সক্রিয়তা একরকম হয়, এখন যখন সরকারে আসীন নয় তখন সক্রিয়তা অন্যরকম হয়। এছাড়া নানা রকম রাজনৈতিক ভাবে বিরোধী পক্ষ যদি শক্তিশালী হয় তখনও তার অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে। এই মুহূর্তে কংগ্রেসের সংখ্যাগত ভাবে সিপিএম থেকে হয়তো কম আছে সক্রিয় কর্মীর সংখ্যা ত্রিপুরাতে, কিন্তু যেহেতু কেন্দ্রে কংগ্রেস তুলনামূলক ভাবে একটু মানে শক্তিশালী অবস্থানে এসছে মানে জাতীয় স্তরে, সেজন্য এখানে কংগ্রেসের সক্রিয়তা আমরা দেখবো যে তুলনামূলকভাবে সিপিএম থেকে বেশি। এছাড়া কংগ্রেসের নেতৃত্বে হয়তো 2-1 জন যারা আছেন তারা অনেক বেশি সক্রিয়, অনেক বেশি জনগণের সঙ্গে সম্পর্কযুক্ত। কিন্তু ত্রিপুরাতে যে এখন যে নেতৃত্ব আছে সিপিএম এর, জনগণের সঙ্গে তাদের সম্পর্ক আসলে সেরকম ভাবে নেই। ফলে আরেকটা জিনিস আমি একটু জানার চেষ্টা করব প্রদীপ্তদা, একটা জিনিস আমি একটু জানতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে মানিক সরকার গত 3 দিনে, অর্থাৎ যেদিন বন্যা হলো এর আগের দিন থেকে বৃষ্টি, এর আগের দিনও বৃষ্টি, তারপর একেবারে ভয়াবহ পরিস্থিতি, এরকমের বন্যা ত্রিপুরা রাজ্যের মানুষ এ যাবৎকালে দেখেনি। এটা ইতিহাসের সবচেয়ে বড় বন্যা, এবং এই পরিস্থিতিতেও মানিক সরকারকে দেখা গেল তিনি মাঠে নেমেছেন। খবরের পর, একাধিক সামাজিক মাধ্যমে পোস্টের পর তিনি মাঠে নামলেন, কিন্তু তখন কোনো জায়গাতে, অনেক জায়গাতেই জল নেমে গেছে। এটা কি মানে ওনার সাদা পাঞ্জাবিতে কাঁদা না লাগানোর একটা চেষ্টা, নাকি কোথাও যখন এত পরিমাণে ট্রোল হচ্ছিলেন উনি, যে উনি এখন মাঠে নামতে বাধ্য হলেন?
এগুলো কিছুটা প্রতীকী বক্তব্য হতে পারে, সাদা জামায় কাদা লাগানোর ব্যাপারটা। আসলে কাদা লাগালেই যে মানুষের মাঝখানে কাজ করা হয় সেরকমও ব্যাপার নয়। ইদানিং আমি দেখছি যে কাদা জলে নেমে ফটোশুটের একটা ব্যাপারও এসছে, কিন্তু কাদা জলে নামলেই যে মানুষের জন্য কাজ করা হবে, কাদা জলে না নামলে কাজ করা হবে না, ব্যাপারটা কি সেরকমও নয়। তো এখানে ক্যামেরা নিয়ে সাংবাদিক ডেকে নিয়ে কাদা জলে নেমে আমি খুব সক্রিয় এরকম দেখানোর একটা প্রবণতাও কিন্তু এখন আছে। এগুলি কিছুটা গিমিক বটে, আমি সেটা বলছি না, কিন্তু সেটা হচ্ছে যে সক্রিয়তা হচ্ছে আসল। সক্রিয়তা কত মানুষের জন্য কাজ করছে, মানুষের জন্য কাজ করতে গেলে কাদা জলে নেমে পড়তে হবে, গলা জলে ডুব দিতে হবে, সেরকম তাহলেই মানুষের জন্য কাজ করা হবে, ব্যাপারটা ঠিক এরকম নয়। কিন্তু অন্যভাবেও কাজ করা যায় মানুষের জন্য। আসল কথা হচ্ছে সক্রিয় কিনা। এই সক্রিয়তার ক্ষেত্রে যেটা হচ্ছে শ্লথতা, সিপিএম এর বর্তমান সাংগঠনিক যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি অনুযায়ী শ্লথতা এসেছে, অর্থাৎ রিয়াকশন, একটা ঘটনা সেটা সঙ্গে সঙ্গে যে ঝাঁপিয়ে পড়া, এই অবস্থাটা আসলে সিপিএম এর বর্তমানে নেই। নেই বলে আজকে এই অবস্থায়। যদি শাসন ক্ষমতা থাকতো তখন হতো একরকম, ভবিষ্যতে আজকে যারা ক্ষমতায় আছে এরা যখন ক্ষমতায় থাকবে না তাদের সক্রিয়তা তখন দেখা যাবে কতটা আছে, কতটা হবে, সেটা তো আমরা ভবিষ্যতে বুঝতে পারবো। তো এখন বর্তমান পরিস্থিতিতে আসলে এদের যে মানে আসলে সিপিএম এর যে বর্তমান নেতৃত্ব আছে তাদের অনেকেই ৭০-৭০ হয়ে গেছে। ৭০ নেতৃত্ব যখন নেতৃত্ব আঁকড়ে থাকে বা তাদের পরবর্তী প্রজন্ম তৈরি করতে না পারে তখন এই সমস্যা হবেই, তখন এই সমালোচনার মুখোমুখি তাদের হতে হবেই। কারণ বয়সজনিত ব্যাপার আছে, তারপর এন্থু বা উৎসাহের ব্যাপার আছে, নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে মানুষ যখন প্রায় জীবনের মানে একটা পর্যায়ে চলে আসে, মানে অন্তিম পর্যায়ে বা একটা চূড়ান্ত পর্যায়ে চলে আসে, তখন সক্রিয়তার ব্যাপারগুলো অনেকটা মানে নির্ভর করে যে পরিস্থিতি কি আছে তার উপরে। ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ। ঠিক, অসংখ্য ধন্যবাদ প্রদীপ্তদা আমাদের সময় দেওয়ার জন্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম, প্রদীপ্ত রায় আমাদের সঙ্গে ছিলেন, সমাজকর্মী। উনি গোটা বিষয়টা প্রদীপ্তদা বুঝিয়ে বলার চেষ্টা করলেন। আমাদেরও প্রশ্ন এখানেই যে সক্রিয়তাটা কি কোথাও কমে যাচ্ছে বা এটা কি কোথাও বৈষম্য হচ্ছে? ত্রিপুরার ক্ষেত্রে এক ধরনের চিন্তাভাবনা, কেরালার ক্ষেত্রে এক ধরনের চিন্তাভাবনা। কেরালার জন্য আপনারা ডাব্বা হাতে মাঠে নামতে পারেন, কেরালার জন্য ডাব্বা নিয়ে স্বয়ং মানিক সরকার সিটি সেন্টারের সামনে ত্রাণ তুলতে পারেন, আর ত্রিপুরার ক্ষেত্রে মানিক সরকার সেটা তুলতে পারছেন না। কেন পারছেন না? ত্রিপুরার ক্ষেত্রে কেন এত লেট একটা আপনাদের প্রতিক্রিয়া, আপনাদের স্বয়ংক্রিয়তা? এটা একটা বড় প্রশ্ন। আর সবচেয়ে বড় জিনিস এই মুহূর্তে আপনাদের যেটা বলতে হবে যে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কিন্তু একটা জিনিস ভাবতে হবে, একটা জিনিস ভাবতে হবে, এটা রাজ্যের সবচাইতে ভয়ঙ্কর একটা ঘটনা। বিপর্যয়গুলোর মধ্যে এই বিপর্যয় কিন্তু একটা বড় বিপর্যয়। রাজ্যের 1,28,000 মানুষ এখন শরণার্থী শিবিরে রয়েছে। 550-এর অধিক শরণার্থী শিবির খোলা হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন এত বড় একটা পরিস্থিতি, তখন ত্রিপুরার পাশে কেরালা কি দাঁড়াবে? ত্রিপুরার পাশে কি কেরালা দাঁড়িয়ে কেরালা ত্রিপুরার জন্য ত্রাণ পাঠাবে? এবার কি মানিক সরকারকে দেখা যাবে ডাব্বা নিয়ে সিটি সেন্টারের সামনে ত্রাণ তুলতে? প্রশ্নগুলো উঠছে, এখনো দেখা যায়নি। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা শাহজাহান ইসলাম। শাহজাহান ভাই, মানিক সরকার এখন কোথায়? মানে আমরা কেরালাতে যখন বন্যা হয়, কয়েকদিন আগেও ওয়ানাডে যখন বন্যা হলো, মানিক সরকারকে দেখা গেছে একটা বড় আকারের ডাব্বা নিয়ে সিটি সেন্টারের সামনে ত্রাণ তুলছেন। দোকানে দোকানে গিয়ে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকার ত্রাণ তুলছেন। কেরালাতে যখন বন্যা হয় তখন মানিক সরকারের সক্রিয়তা সবচাইতে বেশি, বামফ্রন্টের সক্রিয়তা সবচাইতে বেশি। এখন তারা কোথায়? মানে ত্রিপুরার ক্ষেত্রে যখন বন্যা হচ্ছে, ত্রিপুরার ইতিহাসে বড় বন্যা, 1,28,000 মানুষ শরণার্থী শিবিরে ত্রাণ নিয়ে তারা চলছেন, এখন তারা কেন ডাব্বা নিয়ে সিটি সেন্টারের সামনে নেই? এখন কেন তারা মানুষের পাশে নেই? না দেখুন, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি আমার তেমন কিছু বলার নেই, কারণ এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার বা তাদের দলীয় ব্যাপার। কিন্তু হ্যাঁ, নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছিলাম গত 2-1 দিন ধরে বিভিন্ন আমাদের যে সাধারণ যারা জনগণ তারা লিখছিলেন যে কেরালা যখন বন্যা হয়েছিল তখন কেরালার পাশে আমরা ত্রিপুরার মানুষ ছিল, বা আমরা এখানে ভগবানের কাছে আমরা বা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করেছিলাম যে যাতে কেরালায় এই বন্যা থেকে যাতে নিস্তার পাই। তো একইভাবে কেরালার মানুষ কেন আমাদের জন্য প্রে করেনি বা আমাদের জন্য কেরালা আমাদের পাশে থাকবেন কিনা, এটা নিয়ে একটা নানা ধরনের লেখালেখি হচ্ছিল সামাজিক মাধ্যমে। আর যেটা আপনার রাজ্যের প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বললেন, এটা নিয়ে তো আমার, কারণ তিনি আমাদের দলেরও কেউ না বা
তিনি আমার নেতাও নন, এটা তাদের দলীয় ব্যাপার। এখন তিনি কেন রাস্তায় নামেনি, কিন্তু দেখেছি গতকাল বা আজও কোথাও কোথাও তিনি গিয়েছেন, দেখেছিলাম। হয়তো তিনি বার্ধক্যজনিত কারণে এখন বেরিয়ে আসতে চান না, বা জল বেশি হওয়াতে, এটা হয়তো উনি ভালো বলতে পারবেন, আমি এই ব্যাপারে বলছি না। কিন্তু আমি আপনাকে একটু শুধু বলি, যেহেতু আপনি প্রশ্ন করেছেন, ছেড়ে দেন, উনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন বিরোধী দল নেতা, উনি বর্তমানে কোন জনপ্রতিনিধিও নন। হ্যাঁ, তারপর অনেক প্রশ্ন থাকতে পারে, একটা সময় লং টাইম যে ত্রিপুরা রাজ্যের উনি একটা মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন বা রাজনীতিতে আছেন, এগুলো নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। কিন্তু আমার প্রশ্ন, এই পূর্ব ত্রিপুরার পর যদি আমরা ধরি পশ্চিম ত্রিপুরার কথা, যাকে বড় করে সামাজিক মাধ্যমে একটা রাজনৈতিক দল ওনাকে মুক্তির কান্ডারি হ্যান ত্যান বহু কিছু লিখেন, উনি কোথায়? উনি বর্তমানে ত্রিপুরার, পশ্চিম ত্রিপুরার আসনের একজন সাংসদ, উনি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বারবার মানুষের কথা বলেন, উনি জ্ঞান বিতরণ করেন, উনি আজ কোথায়? উনি কেন আমরা ওনাকে দেখতে পাচ্ছি না? উনার কোনো বার্তা এই পশ্চিম ত্রিপুরা আসনের মানুষ কেন পাচ্ছেন না? উনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান সাংসদ, এর আগে রাজ্যসভার সাংসদ ছিলেন, উনাকে তো আমরা দেখতে পাচ্ছি না। উনার দায়িত্বটা কে আর এড়াবেন? উনার দল ক্ষমতায়, উনার দল দিল্লিতে ক্ষমতায়, রাজ্যে ক্ষমতায়, উনি সাংসদ, ডবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের কথা উনারা বলছেন। দায়িত্ব তো উনার আগে, কারণ প্রশ্নটা তো উনাকে আগে করতে হবে, যেহেতু উনি ক্ষমতায় বসে আছেন, উনারা রাজ্যটা সামলাচ্ছেন। আমি উনার কথাটা, হ্যাঁ, আপনার প্রশ্নের একটা নিশ্চয় যুক্তিকতা থাকতেই পারে। আমি এই প্রশ্ন সামাজিক মাধ্যমে ঘুরপাক খাচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে, ওগুলো আমি এখন ছেড়ে দিলাম। উনি জনপ্রতিনিধিও নন, উনি বর্তমানে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন করছেন না। কিন্তু যারা জনপ্রতিনিধি হয়েছেন তাদের কি দায়িত্ব, তারা কি দায়িত্ব পালন করেছেন? আপনারা তখন সংবাদ মাধ্যমে দেখিয়েছেন সরকারি অর্থটাকে কিভাবে লুটপাট করা যায়, যেখানে যেখানে যতটুকু ত্রাণ দিয়েছেন, বা যারা আমাদের, আমি শব্দটাতে ত্রাণ, এটা আমার ব্যক্তিগত, আমি এটাকে ত্রাণ মানি না, এটা আমি ভাবি বা আমি মনে করি এই পরিস্থিতির মধ্যে বা এই পরিস্থিতির সম্মুখীন যারা হন, আমরা তাদেরকে উপহার দিতে পারি। এই উপহার শব্দটা যদি আমরা ব্যবহার করতে এখন থেকে শিখে যাই ত্রিপুরার মানুষ, তাহলে এই মানুষগুলো একটা, তাদের মুখে হাসি ফুটবে, তারা নিজেকে অন্য কিছু ভাববেন না। যাই হোক, সে বিষয়ে আমি বলছি না, কিন্তু যারা দায়িত্ব পালন করছেন, এই যে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখছি এই ধরনের সরকারি অর্থ লুটপাট নিয়ে নিজেদের মধ্যে শাসক দলের একটা মারামারি হচ্ছে, কে কত বেশি লুটপাট করতে পারছে, সব জায়গায় কিন্তু সরকারি সুযোগ সুবিধা পৌঁছে যায়নি। এটা আপনাকে ভাবতে হবে। কোথাও যদি কোনো রাজনৈতিক দল, কোনো সামাজিক মাধ্যম কোথাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কাউকে, সেখানে তাদেরকে বাধা প্রদান করা হচ্ছে, আর এনারা রাজনৈতিক দল হিসেবে করছেন না। সরকার তো সম্পূর্ণভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন না, এটা নিশ্চয় সরকারের ব্যর্থতা। গতকাল আপনারা দেখেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 15,000 কোটি টাকার সম্পত্তি নাকি নষ্ট হয়েছে। তার সঙ্গে যদি আমরা প্রাইভেট সেক্টরের সম্পত্তি ধরি, এইটা 20-22 হাজার কোটি টাকার অধিক হয়ে যেতে পারে। তাহলে এই সরকারের দায়িত্বটা কারা এড়াবেন? তারা, এই সাংসদের তো একটা দায়িত্ব আছে যে উনি কি করবেন। আমরা ভাবি এনারা তো সাংসদ বা ক্ষমতাও পেয়েছেন ওই ভোগ বিলাসিতা করার জন্য। আমি বললাম না এর আগে আপনাকে যে পূর্ব ত্রিপুরার কথাই বলুন আর পশ্চিম ত্রিপুরার কথা বলি, কয়জন বিধায়ককে আপনারা তো সংবাদ, আমি আপনাকে দেখেছি, আপনি রাত জেগে, আপনাকে আমি কখনো দেখেছি রাত 1টায়, কখনো 2টায়, ভোরবেলার দিকে আমি দেখেছি আপনি সেখানে সংবাদ কালেক্ট করতে গিয়েছিলেন, সংবাদ প্রকাশ করতে গিয়েছিলেন এই জলের মধ্যে নেমে। আপনি আপনার ক্যামেরাতে এই শাসক দলের কয়জন বিধায়কের ছবি দেখাতে পারবেন? কয়জন কাউন্সিলরের ছবি দেখাতে পারবেন যে আপনি পেয়েছেন, যে আমার ক্যামেরায় বন্দী আছে? একজনের যদি আপনি রাত জেগে যদি কারোর এই রাজ্যে বন্যার পরিস্থিতির মধ্যে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তিনি সুদীপ রায় বর্মন, আপনারাই ক্যামেরায় দেখিয়েছেন, আপনাদের ক্যামেরায় বন্দী হয়েছিল যে মানুষের পাশে থাকতে হবে, রাজনীতিটা পরে করা যাবে, যারা বিপদে আছেন তাদেরকে। কারণ যদি মানুষ নাই বেঁচে থাকে, মানুষগুলো যদি নাই বা থাকে, রাজনীতিটা কাকে নিয়ে করব? আগে মানুষের সেবা। এই যে বিবেকানন্দর বক্তব্য কথাই যদি আমরা বলি, জীবে প্রেম করে যেই জন সেবিছে সেই জন ঈশ্বর। আজকে মানুষকে তো ভালোবাসতে হবে না? তারপরে ওনারা আছেন দিল্লি, কেউ দিল্লিতে আছেন, কেউ শিলংয়ে আছেন, বড় বড় কথা বলবেন, দেখবেন আপনাদেরকে বলবে ওনারা যে আমি ছিলাম না, আমার সাঙ্গ পাঙ্গুরা ছিল। সাঙ্গ পাঙ্গুরা লুটে ফুটে খাওয়ার জন্য সরকারি অর্থটাকে যতটুকু দিয়েছে,
তার মধ্য থেকে একটা লুটেপুটে খাওয়ার একটা প্রয়াস। কারণ ওনারা তো বসে থাকেন কখন মানুষের বিপদ আসবে, আর সেখান থেকে যাই দেবেন সরকার সেখান থেকে কিছুটা খেয়ে নেব। শাহজাহান ভাই, আমি একটু আমাদের প্রসঙ্গটার এই জায়গাতে যদি আসি, মানে আমার একটা জিনিস জানার, যে কেরালা কি এখন ত্রিপুরার পাশে দাঁড়াবে? কেরালার সরকার যারা এখন বর্তমানে সরকারে আছেন, ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট ক্ষমতায় না থাকলেও তারা পাশে দাঁড়ান কেরালার যে কোনো পরিস্থিতিতে। কেরালাতে এখন তারা ক্ষমতায়, সেই কেরালার সরকার, কেরালা বামফ্রন্ট, তারা কি এখন ত্রিপুরার পাশে দাঁড়াবে? দেখুন, কেরালা সরকার কিছুদিন আগে আপনারাও দেখেছেন, একটা আমরা যেভাবে একটা বিপদে পড়েছি বা আমরা একটা বিপদের সম্মুখীন হয়েছি, কেরালা তো কিন্তু একই ভাবে এই ধরনের একটা বিশাল একটা বিপদের সম্মুখীন ওনারাও হয়েছেন। এই হাজার হাজার কোটি টাকা সরকারি প্রাইভেট সেক্টরের ক্ষতি হয়েছেন, প্রায় 200-র অধিক মানুষের যাদের বাড়ি জলের তলা ভাসিয়ে নিয়ে গিয়েছেন। হ্যাঁ, সেখানে আমরা মানুষ হিসেবে মানবতার দিক থেকে আমাদের বা ভারতের আমাদের দেশের একটি রাজ্য কেরালা সেখানে আক্রান্ত হয়েছেন, সেখানে প্রাকৃতিক বিপর্যস্তের সম্মুখীন হয়েছেন, আমরা পাশে থেকেছি। আমরা আশা করি ওনারাও আমাদের পাশে থাকবেন। এবং কেরালার যিনি, আমি আপনাকে একটু জাস্ট অ্যাড করে দিচ্ছি, কেরালার যিনি প্রাক্তন ওয়াইনারের যিনি সাংসদ, হ্যাঁ, যিনি ভারতবর্ষের লোকসভার যিনি বিরোধী দলনেতা জননায়ক রাহুল গান্ধী কিন্তু ত্রিপুরার পাশে থেকে বারবার বলেছেন গোটা দেশবাসী ত্রিপুরার পাশে আছে। আমরা বিশ্বাস করি আমরা যেভাবে উত্তরাখণ্ডে, আসামে, কেরলে বান আসলে, বিহারে বান আসলে আমরা যেভাবে পাশে থাকি, হয়তো আমরা ওইখানে গিয়ে থাকতে পারি না, কিন্তু আমরা সামাজিক মাধ্যমে বা বিভিন্ন ভাবে আমরা তাদেরকে সাপোর্ট করি, সহযোগিতার হাত বাড়িয়ে দিই, ওনারাও আমাদের পাশে থাকবেন, এই দৃঢ় বিশ্বাসটা আমরা কেরালার মানুষের কাছে রাখি। ঠিক, অসংখ্য ধন্যবাদ শাহজাহান ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম, শাহজাহান ইসলাম কংগ্রেস নেতা আমাদের সঙ্গে ছিলেন। প্রশ্ন উঠছে এখানে, এখন কোথায়, এখন মানিক সরকারকে কেন দেখা যাচ্ছে না ত্রিপুরার জন্য ডাব্বা হাতে নিয়ে সিটি সেন্টারের সামনে টান তুলতে? কেন বা কেরালা সরকার বা কেরালাতে যারা রয়েছেন ক্ষমতায় তারা ত্রিপুরার পাশে এবার দাঁড়াবেন না? আমাদের প্রশ্ন এখানেই, যে এত বড় বন্যা রাজ্যের, আর এখনো পর্যন্ত মানিক সরকার, তিনি গতকাল নেমেছেন, তিনি জল নেমে যাওয়ার পর মাঠে নেমে তিনি দেখা করছেন মানুষের সঙ্গে, কিন্তু কেন আগে নামতে পারলেন না? কেন মানুষের পাশে শুরু থেকেই দাঁড়ানো গেল না? আর কেরালার জন্য যে মানিক সরকার, যে বামফ্রন্ট, ত্রিপুরার বামফ্রন্ট, যে মানিক সরকার ডাব্বা নিয়ে সিটি সেন্টারের সামনে কেরালার জন্য ত্রাণ তুলতে পারেন, সেই মানিক সরকার কি এখন ত্রিপুরার জন্য তুলবেন? কারণ ত্রিপুরাতে তো ইতিমধ্যেই আমরা জানি যে রাজ্যের ইতিহাসের সবচেয়ে ভয়ানক বন্যা এটা। 1,28,000 মানুষ সরকারি তথ্য অনুসারে তারা ত্রাণ শিবিরে রয়েছেন। তাদের জন্য কেন মানিক সরকার দাঁড়াতে পারবেন না? কেন বামফ্রন্ট তাদের জন্য এইভাবে ডাব্বা নিয়ে ত্রাণ তুলবেন না? 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সুব্রত চক্রবর্তী। সুব্রতদা, আমরা জানি যখনই কেরালায় কিছু হয় তখন মানিক সরকার এবং ত্রিপুরার বামফ্রন্ট তারা মাঠে নামেন, কেরালার পাশে দাঁড়ান। এটা মানবিক দৃষ্টিভঙ্গিতে উচিত, একটা রাজ্য আরেকটা রাজ্যের পাশে দাঁড়াবে, মানুষ মানুষের পাশে দাঁড়াবে। কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে তারা এত লেট কেন? ত্রিপুরার ক্ষেত্রে তারা এখনো তাদেরকে ময়দানে দেখা যাচ্ছে না। মানিক সরকার মাত্র গতকাল নেমেছেন মাঠে, কিন্তু তারপরেও জল নেমে গেছেন সব জায়গায়। কোথাও কি সাদা পাঞ্জাবিতে কাঁদা লাগাতে চাইছেন না মানিক সরকার? দেখুন, বিষয়টা আমি একটু অন্যভাবে বলি। প্রথমত এটা কেরালার বিষয় নয়, তাদের একটা বিষয় রয়েছে যেটা মনে হয় খুব গভীরতা।
আমরা দেখেছি, ঠিক আছে। এবং তারপর কেরালায়ও আমরা দেখছি সেই জায়গায় এটা দুর্গ রয়েছে, এখনো আছে ভারতবর্ষে, তো ওখানে দেখাচ্ছে। এবং তার বাইরে বাকি সরকার দাদা আপনার 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 লাইনটা একটু, ফোনের লাইনটা একটু সমস্যা করছে। আমরা আবার আপনার সঙ্গে পুনরায় যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা আমরা আরো একবার যোগাযোগ করার চেষ্টা করব। আমাদের সঙ্গে বিজেপি নেতা সুব্রত চক্রবর্তী থাকবেন, উনি গোটা বিষয়টা বলার চেষ্টা করছেন। যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়েছে। কি দাদা এবার শুনতে পাচ্ছেন আমাদের কথা? আমি শুনতে হ্যাঁ, পাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, বলুন, আপনাদের বলুন। কথাগুলো একটু কেটে কেটে আসছে, হ্যাঁ। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ কি? শুনতে পাচ্ছি, বলুন দাদা বলুন। হ্যাঁ, বলছি যে ওরা কেরালার ক্ষেত্রে বা পশ্চিমবঙ্গে যখন বামফ্রন্টের রাজত্ব ছিল তখনও আমরা সেই বিষয়গুলি দেখেছি। তো এটা ভারতীয় কবে হবে সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন আর কি। কারণ যেখানে বামফ্রন্টের শাসন থাকবে সেখানেই এদের কিছু করার আছে, বা বামফ্রন্টের দুর্গ বলে এরা যেটাকে মনে করে তাদের জন্যই তাদের কিছু করার আছে, আর বাকি দেশবাসীর জন্য কিছু করার নেই, এটা তো হতে পারে না। আর তার বাইরে আমরা দেখি যে এরা অনেক বেশি জাতীয়তার বাইরে আন্তর্জাতিক বেশি। ভিয়েতনামে কিছু হলে, গাজায় কিছু হলে, এখানে মানে এদের যা যা করার করতে থাকে সেগুলি মানুষ দেখেন। কিন্তু আমার প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে যে এই যে ত্রিপুরার ভয়াবহ দুর্যোগ, আজকে মানিক সরকার একটা রিলিফ ক্যাম্পে গেছেন, আমি দেখেছি সেই ফুটেজ। উনি স্বীকার করেছেন যে সরকারও ভালো কাজ করছে, দুর্গত মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে রয়েছেন, সরকার রয়েছেন। এবং এটা বিজেপির একটা কার্যালয়েও তিনি গেছেন, শরণার্থী যেখানে রয়েছেন অমরপুরে। তো এবার ওরা ত্রাণ তহবিল তুলুক, তাতে কোনো অসুবিধা নেই, সাধ্য মতো যার যা দেয়ার সেটাই যাতে হয়। কিন্তু এদের যে একটা চাঁদাবাজি সংস্কৃতি রয়েছে, তো সেইটাকে নিয়ে আমার একটু ভয় রয়েছে আর কি। কাজেই এই দুর্গত অবস্থায় মানুষের যখন হিমশিম খাওয়া অবস্থা, অর্থনীতি মানে অনেকটাই পিছিয়ে গেছে, ত্রিপুরার ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে, কোনোভাবেই যাতে মানুষের ত্রাণকে একটা সামনে মহড়া করে এতে যাতে কোন রকম ভাবে মানুষের উপর চাপ সৃষ্টি না হয় সেটাও লক্ষ্য রাখতে হবে আমাদের। তো আমি অনুরোধ করব, শুধুমাত্র বামফ্রন্ট বা সিপিএম নয়, মানিক সরকার বিরোধী দলনেতা কিংবা আগে বিরোধী দলনেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী যাই ছিলেন, ওসব নয়, আমি বলবো দলমত নির্বিশেষে সমাজের সর্বাংশের মানুষের এগিয়ে আসা উচিত, যথাসাধ্য সাহায্য করা উচিত, এবং কারোর উপর চাপ সৃষ্টি না করে ব্যক্তিগত কোনো লাভালাভের জায়গা থেকে যাতে সেটা না হয়। মানুষকে প্রকৃত অর্থে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যাতে একটু রিলিফ দেওয়া যায়, তাদেরকে একটু ভালো অবস্থায় ফিরিয়ে আনা যায় কি করে, সেই জন্য সর্বাত্মক উদ্যোগ নেওয়ার জন্য এটাই বোধহয় মানবিকতার সবচেয়ে বড় পরিচয় হবে। কারণ একটা বিষয় হচ্ছে যে চ্যারিটি বিগিনস এট হোম, এটা বললে হবে না। আমার রাজ্যের মানুষের পাশে না দাঁড়িয়ে আমি বিশ্ব মানুষের পাশে দাঁড়াবো। বিশ্ব মানবিকতাও তো মানে আমাদের ভারতীয় দর্শনই শেখায়। আমরা ভুলে যাইনি সেই আমাদের যে বেদ উপনিষদের যে কথাগুলি, শ্রীনন্ত বিশ্ব অমৃতস্য পুত্র, সেটা ভারতেরই কথা। কিংবা বসুধৈব কুটুম্বকম, সেটাও ভারতেরই কথা। তো সেইগুলি থাকবে, কিন্তু চ্যারিটি বিগিনস এট হোম এটাও থাকবে, যে আমার নিজের ঘরকে আগে সামলাতে হবে, নিজের লোকজনকে আগে সুরক্ষিত রাখতে হবে, তাদের পাশে আগে দাঁড়াতে হবে, তারপর বিশ্ব মানবিকতা অবশ্যই থাকবে আমাদের, সেটা ভারতবর্ষের সংস্কৃতি। ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ সুব্রতদা আমাদের সঙ্গে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, বিজেপি নেতা সুব্রত চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন, গোটা বিষয়টি তিনি কিন্তু বললেন। এবং এটা দেখতে হবে যে এখন কিভাবে মানুষের পাশে থাকা যায়। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, কেরালার ক্ষেত্রে যদি এক ধরনের ছবি হয়, ত্রিপুরার ক্ষেত্রে যদি অন্য ছবি হয়, তাহলে আমাদের প্রশ্ন করতেই হবে এত বড় বৈষম্য কেন, আর কেন বামফ্রন্ট এই বৈষম্যটা করবে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে